খুব দ্রুত বড়লোক হবেন কিভাবে, আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুতেই একটা কথা বলে নিই যে ধনী হবার কিন্তু কোনো শর্টকাট রাস্তা নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হলো ফিনান্সিয়াল প্ল্যানিং করতে হবে এবং সেই ফিনান্সিয়াল প্ল্যানিংটাকে কন্টিনিউ করে যেতে হবে এবং একটুখানি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, তাহলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেস বলবো যে কিভাবে আপনি এই ধনী হওয়ার প্রসেসটাকে ত্বরান্বিত করতে পারবেন বা তাড়াতাড়ি করতে পারবেন। প্রথম যেটা সেটা হলো শুরুতেই আপনাকে কিন্তু আপনার যে ফিনান্সিয়াল গোল সেটা কিন্তু ক্রিয়েট করতে হবে। মানে আপনার লক্ষ্যটা কি, আমার ফিনান্সিয়াল গোলটা কি সেটা জানা কিন্তু খুব জরুরি। কারণ আমরা জানি যদি গোলটা না আমি জানি কোথায় যেতে হবে সেটা যদি আমি না জানি তাহলে আমি সেখানে যাব কি করে। তো সেই কারণের জন্যই প্রথমে একটা গোল ফিক্স করতে হবে। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। মনে করুন যে আপনি গোল ঠিক করলেন যে আগামী 15 বছরেতে আমি 1 কোটি টাকার সম্পদ ক্রিয়েট করব। তো এটা হলো আমার একটা স্পেসিফিক গোল। তো এইবার এই যে 1 কোটি টাকার টার্গেট সেটাকে অ্যাচিভ করতে গেলে আমাকে কিছু তো ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করলে তবেই তো ওই জায়গাতে পৌঁছানো যাবে। তো আমাকে কিছু ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, যেটাকে বলা হচ্ছে সিড ক্যাপিটাল। এরপর সময় দিলে আস্তে আস্তে সেই ক্যাপিটালটাই বেশি হবে। কিন্তু প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাকে কিছু টাকা এই গোলটাকে অ্যাচিভ করার জন্য ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টমেন্টের টাকাটা কোত্থেকে আসবে? তার জন্য আমাদের অ্যাক্টিভ ইনকাম যেটা মানে বর্তমান সময়ে যে টাকাটা আমি ইনকাম করছি সেইখান থেকে তো কিছু বাঁচাতে হবে। তো সেই টাকাটা বাঁচিয়ে নিতে পারলে তবেই তো সেই টাকাটা আমি ইনভেস্ট করব। তো সেই টাকাটা বাঁচাতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার বাজেটিং। তো পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ক্রিয়েট এ বাজেট। বাজেটের 3টে জিনিস থাকে, একটা হলো ইনকাম, একটা হলো এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে সেভিং। এই 3টের মধ্যে আমাদের কিন্তু একটা ব্যালেন্স করে চলতে হবে। ইনকামের থেকে যদি এক্সপেন্ডিচারটা সমান হয়ে যায় বা এক্সপেন্ডিচার যদি বেশি হয়ে যায় তাহলে তো সেভিং হবে না। তো সুতরাং আমাকে দেখতে হবে আমি যে টাকাটা ইনকাম করছি তার একটা বড় অংশ আমাকে কিন্তু সেভ করতে হবে। এইবার সেই টাকাটা আমি সেভ করলাম, সেভ তো করে নিলাম, কিন্তু সেভ করে শুধু রেখে দিলে হবে না, সেই টাকাটা আমাকে ইনভেস্ট করতে হবে। কোথায় ইনভেস্ট করতে হবে সেইটার জন্য আমাদের কিন্তু জানা দরকার, ফিনান্সিয়াল নলেজ থাকা দরকার। তাহলে আমার পয়েন্ট নাম্বার 3 হচ্ছে এডুকেট ইয়োর সেলফ। নিজেকে এডুকেট করতে হবে। এডুকেট করাটা খুব জরুরি, কারণ আপনি এডুকেট করতে পারলেই নিজেকে তবে ইনফর্ম ডিসিশানটা নিতে পারবেন। আমি যেখানেই ইনভেস্ট করি না কেন, সেটা মিউচুয়াল ফান্ডেই হোক, ফিক্সড ডিপোজিটেই হোক, ডাইরেক্ট স্টকেতে হোক, রিয়েল এস্টেটেতে হোক, আমি যে ডিসিশানটা নিচ্ছি সেটার জন্য আমি জানি আমি যেখানে ইনভেস্ট করছি যে প্রোডাক্টে সেই সম্বন্ধে যেন আমার নলেজ থাকে, একটা ধারণা থাকে। সেই ইনফর্ম ডিসিশানটা নেওয়া খুব জরুরি। আর সেই কারণের জন্যই আমাদের পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে জানতে হবে, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে হবে, ওয়েলথ ম্যানেজমেন্ট জানতে হবে, আর জানতে হবে ট্যাক্স ম্যানেজমেন্ট। কারণ যখনই ইনভেস্ট করবেন রিটার্ন আসবে, টাকাও আসবে, কিন্তু ট্যাক্সও তো তার সাথে সাথে বাড়বে। তো সেই ট্যাক্সটাকে কি করে ম্যানেজ করা যায় সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। এর পরের যে পয়েন্ট সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ম্যানেজ ডেট ওয়াইজলি। মানে আপনার যে ধার সেটাকে কিন্তু খুব ম্যানেজ করে চলতে হবে, একদম ওয়াইজলি ম্যানেজ করতে হবে। সবসময় চেষ্টা করতে হবে যে হাই ইন্টারেস্ট রেট বিশেষ করে সেটা যেন মিনিমাইজড হয়। পার্সোনাল লোন বলুন, ক্রেডিট কার্ডের লোন বলুন, এগুলো কিন্তু খুব হাই ইন্টারেস্ট রেট হয়। তো এইগুলোকে কিন্তু সবসময় মিনিমাইজ করতে হবে। আর যেটা দেখতে হবে যেগুলো ভ্যানিটি প্রোডাক্টস আছে চেষ্টা করতে হবে যে সেইগুলো যেন ধারের টাকায় না কেনা হয়। বরং আমি তো বলবো যে আমার যে টাকাটা আছে সেই টাকাটা আমি প্রথমে ইনভেস্ট করব। ইনভেস্ট করার পর সেখান থেকে যে রিটার্নটা আসবে সেই রিটার্ন থেকে আমার যেসব ভ্যানিটি প্রোডাক্ট কেনার যেসব ইচ্ছাগুলো আছে সেইগুলো আমি সেইখান থেকে খরচা করব। আমার যে মেন অ্যাক্টিভ ইনকাম সেই অ্যাক্টিভ ইনকাম দিয়ে কিন্তু আমি এগুলো কিনবো না। পরের যে পয়েন্টটা আছে সেটা হলো ডাইভার্সিফাই ইয়োর ইনভেস্টমেন্ট। মানে আপনি যখন ইনভেস্ট করছেন তো আপনার টাকাটা ইনভেস্ট করার সময়তেও আপনাকে বিভিন্ন অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট করতে হবে। কোনো একটা নির্দিষ্ট অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট না করাই ভালো। অনেক সময় কি দেখা যায় যে আমরা শুধুমাত্র কিছু ফিক্সড ইনকাম যেসব অ্যাসেটগুলো আছে যেগুলোতে গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়, যেগুলোতে অমনিতে রিস্ক কম থাকে, সেইগুলোতেই বেশি বেশি ইনভেস্ট করি, সেটাও ঠিক না। আবার অনেকে খুব বেশি রিস্ক নিয়ে সম্পূর্ণটাই এইসব ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট করে দিচ্ছেন, সেটাতেও রিস্ক থেকে যাচ্ছে। তার মধ্যে এই কারণের জন্যই বলা হচ্ছে যে আপনি একটা ব্যালেন্স অ্যাপ্রোচ মেনটেন করে চলুন, সব ধরনের প্রোডাক্টে ইনভেস্ট করবেন। এবার দেখুন বিভিন্ন প্রোডাক্ট থেকে বিভিন্ন ধরনের রিটার্ন এক্সপেক্ট করা যায়। যেমন ধরুন ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলো থেকে আপনি 5 থেকে 7% রিটার্ন পাবেন। আবার ইকুইটি প্রোডাক্ট থেকে একটু বেশি রিটার্ন পাওয়া যায়,
12% রিটার্ন ইকুইটি প্রোডাক্ট থেকে পাওয়া যেতে পারে, গোল্ড থেকে 10% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। তো এই ক্ষেত্রে যখন আপনি বিভিন্ন প্রোডাক্টে ইনভেস্ট করবেন তাহলে কি হবে, মার্কেট যে ভলাটিলিটি আছে সেই ভলাটিলিটিটাকে প্রোটেক্ট করবে। এরপর লাস্ট যে পয়েন্ট সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে পেশেন্স নিয়ে এটাকে করে যেতে হবে এবং ডিসিপ্লিনড ওয়েতে করে যেতে হবে, লং টার্ম প্রসেস এটা। এবার এই পেশেন্স সম্বন্ধে আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট আপনাকে একটা সিট শো করছি, আপনাকে একটা ফটো দেখাচ্ছি। আমি মনে হয় যে এইটা দেখলেই আপনার সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়ারেন বাফেটের ফটো আপনাকে দেখাচ্ছি। ওয়ারেন বাফেটের ইয়ার ওয়াইজ যে ওয়েলথ অ্যাকুমুলেট হয়েছিল সেটা আপনি যদি দেখেন, যে সেটা প্রথমের দিকে দেখুন যে গ্রাফটা আছে সেগুলো খুব ছোট ছোট, মানে প্রথমের দিকে কিন্তু টাকা বেশি বাড়েনি, কিন্তু দেখা যাচ্ছে যে কেরিয়ারের পরের দিকে মানে সময়ের সাথে সাথে কিন্তু প্রতি বছর বছর তার যে ওয়েলথটা সেটা আগের তুলনায় কিন্তু কয়েক গুণ হারে বাড়তে থাকছে। এইটাকেই বলা হয় কম্পাউন্ডিং এফেক্ট। তো যখনই আপনি ডিসিপ্লিনড ওয়েতে সময় দিয়ে ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনি কম্পাউন্ডিং এফেক্টের সুফলটা পেতে পারবেন।